মরার পর কি মানুষের ওজন দ্বিগুণ হয়ে যায়? তানিয়ার এত ওজন হবে দেখে কোনোদিন আন্দাজ করতে পারিনি। এই তো হ্যাংলা পাতলা শরীর, নাকি হাড়েরই এত ওজন? তানিয়াকে? তানিয়া আমার হাজবেন্ড আদনানের গার্লফ্রেন্ড। আর আমি এই গল্পে হিরো। আপনি হয়তো ভাবছেন মেয়ে মানুষ হিরো কিভাবে হয়। হিরোর কোন জেন্ডার থাকে না, জাতি ধর্ম থাকে না। গল্প যার সেই হিরো। নারী পুরুষ যুবক বৃদ্ধ শিশু বেড়াল হাতি অথবা সিংহ প্রত্যেকেই তাদের নিজ নিজ গল্পের হিরো। বাকিরা সাইড ক্যারেক্টার। তো কিছুক্ষণ আগে আমার গল্পের দুজন সাইড ক্যারেক্টার আদনান এবং তানিয়া দুজনেই ইহলোক ত্যাগ করেছে। আদনান এখনো বেডরুমে আর তানিয়াকে বেডরুম থেকে গ্যারেজে গাড়ির পেছনের ডিকিতে তুলতে তুলতে আমার নিজেরই জান বের হওয়ার দশা। কুলকুল করে ঘামছি। ধপ করে বসে পড়লাম মেঝেতে। হাঁপিয়ে গেছি বাবা। অথচ এখনো অনেক কাজ। ঘরটা সাফ করতে হবে। রক্ত দ্রুত জমাট বাঁধে আর তারপর দাগ উঠতে চায় না। ব্যাপারটা আচমকা ঘটে গেছে। নইলে ঘরে প্লাস্টিক বিছিয়ে নিতাম, সাফ করার ঝামেলায় থাকতো না। আবার ব্যাপারটা এমনও না যে হুট করে আজই জেনেছি আমার স্বামীর প্রেম কাহিনী। আগে একটু জিরিয়ে নিই, তারপর আমার গল্পটা বলি। ওহ, আমার নামটাই তো বলা হয়নি। আমার নাম আফরিন হায়দার। আমি একজন হাউসওয়াইফ। শিরোনামে যে আদর্শ নারীর কথা বলা হচ্ছে সেটা আমি। আপনার মনে হতে পারে যে নিজের সম্পর্কে বাড়িয়ে বলছি, গর্ব করছি। তা নয়, বাস্তবিকে আমি একজন সম্পূর্ণা এবং আদর্শ স্ত্রী। আ পারফেক্ট ওয়াইফ। আচ্ছা, পারফেক্ট স্ত্রী বলতে আপনি কি বোঝেন? হ্যাঁ, আপনাকেই বলছি। কি বলবেন? আপনার পছন্দের রান্না করবে, আপনাকে বুঝবে, আপনার পরিবারকে ভালোবাসবে। এই তো, সব সেই করবে, আপনি না ভালোবাসলেও না বুঝলেও চলবে। না, হিপোক্রেসি বানান জানেন? দরকার নেই, নিজের নামের বানানটা বসিয়ে দিলেও চলবে। হা হা, মজা করলাম একটু। চটে যাননি তো? তাহলে আমার কথা বলি। আমি ছোট থেকেই বাংলা সিনেমার দারুণ বোকা। বাংলা সিনেমায় নায়িকাদের যেমন লক্ষ্য শুধুমাত্র এবং শুধুমাত্র সংসার করা, আমারও তাই। আমার রোল মডেল শাবানা। আমি তো ছোট থেকেই ভেবে রেখেছিলাম আমি শাবানার মতো বউ হব। অবশ্য বাংলা সিনেমায় শাবানা থেকে শাবনূর ভালো বউয়ের কনসেপ্ট সেই একই। সয় যাও রয় যাও, স্বামী তোমার সাথে যত অন্যায় করুক না কেন সবসময় তার পক্ষ নাও। তো আমিও এমনই। মাত্র 22 বছর বয়সে আমার বিয়ে হয়। স্বামী পুলিশ অফিসার। বাংলায় একটা প্রবাদ আছে, মাছের রাজা ইলিশ, জামাইয়ের রাজা পুলিশ। আমি আর আদনান 5 বছর থেকে বিবাহিত। পালিয়ে বিয়ে করেছিলাম আমরা। করতেই হতো। সিনেমার পোকা আমি, প্রেম করব আর পালিয়ে বিয়ে করব না তা তো হয় না। প্রথম প্রথম আমরা ভালোই ছিলাম, শাবানার আদর্শ মনে লালন করা আমি। খারাপ তো কিছু হতেই পারে না। সবাইকে ভালোবাসি। শ্বশুর শাশুড়ির যত্ন নিই। ননদের জন্মদিনে বাড়ি থেকে চুরি করে আনা আমার মায়ের দামি গয়নাটা দিয়ে দিলাম। সব কাজ একা হাতে করি। রান্না, সেলাই, ঘরোয়া চিকিৎসা সব কাজে আমি সেরা। কিন্তু তারপর সব গড়বড় হতে লাগলো। বিয়ের বছর ঘুরতেই টের পেলাম হাজবেন্ডের অ্যাফেয়ার চলছে। জামায় আলাদা পারফিউমের ঘ্রাণ। আদর্শ স্ত্রী হলে যা করতো আমিও তাই করলাম, নাকের ভুল ভেবে এড়িয়ে গেলাম। কিছুদিন পর দেখি কাঁধের ওপর নখের দাগ। আমার নখ তো অত বড় না। অত প্যাশনেট মিলন কখনো হয় না আমাদের। কারণ আমি আদর্শ স্ত্রী। লজ্জায় জমে থাকি। তারপর দেখলাম আমার সামনেই ফোনে দিব্যি প্রেমালাপ চলে। এই পরিস্থিতিতে শাবানা, শাবনূর বা বলিউডের কারিশমা কাপুর হলে কি করত? ধু, মেনে নিত। খুব বেশি হলে মেকওভার করত। আমিও তাই করলাম।
পার্লারে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর ফেসিয়াল করে এলাম, নতুন হেয়ার কাট দিলাম, কয়েকটা যোগাসনের ডিভিডি কিনলাম। আমি বুঝি পিল খেয়ে খেয়ে একটু ওজন বাড়িয়ে ফেলছি। 23-এই দেখতে লাগে 30। স্বামীর মন তো ঘুরবেই অন্যদিকে। আমার শাশুড়িও বলল দোষ আমার। অবশ্য আজকালকার মেয়েগুলো জেদায়নি। ভালো ছেলে দেখলে হামলে পড়ে তাও বললেন। পরামর্শ দিলেন বাচ্চা নেওয়ার। আমারও মনে হলো ঠিক, এবার একটা বাচ্চা নেওয়া উচিত, তাহলে তার সংসারে মন ফিরবে। কিন্তু তখনই জানলাম এক চরম সত্য, আদনান কখনোই বাবা হতে পারবে না। কিন্তু একজন আদর্শ স্ত্রী হিসেবে আমার কর্তব্য স্বামীকে আর দুনিয়াকে এই সত্য না জানানো এবং নিজের ঘাড়ে দায় নেওয়া। কিন্তু এটাও আমার দায় যে স্বামী যেন জানে যে আমি তার জন্য কি করেছি। কারণ সিনেমাতে এরকমই হয়, ইনডাইরেক্টলি জানিয়ে দেয়। অর্থাৎ সে জানবে যে আমি জেনে বুঝে মিথ্যা দায় নিয়েছি সমাজে তার মুখ বাঁচাতে। কিন্তু ভাব করব আমি জানি না যে সে জানে, যদিও আমি জানি। কনফিউজর। বুঝিয়ে বলছি, আমি রিপোর্টটা একদম মেলে রেখে দিলাম তার ইউনিফর্মের পাশে, তাকে পড়তেও দেখলাম। তারপর আবার লুকিয়ে রাখলাম, তাও তাকে আশেপাশে রেখে। সিনেমায় এরকমই হয়। তো গল্পে ফিরি, ভেবেছিলাম এরপর আবার সব স্বাভাবিক হবে। কিন্তু সে বেশ বেপরোয়া হয়ে উঠল। আমার গায়ে হাত তোলা শুরু করলো। না, টুকটাক জ্বর থাপ্পড় সে আগেও মারত, তা পুরুষ মানুষ রেগে গেলে অমন মেরাই থাকে। তাছাড়া এটাও তো ভালোবাসারই প্রকাশ। কিন্তু এবার সব সীমা ছাড়ালো। রোজ বাড়ি ফিরে কারণে এবং সম্পূর্ণ বিনা কারণেও মারধর করত। একবার হাত ভেঙে দিল। আমি সবাইকে বললাম সিঁড়ি থেকে পড়ে গেছি, যদিও বাড়িতে কোন সিঁড়ি নেই। সবার তো জানতে হবে যে আমি মিথ্যা বলছি, এবং এটাও যে আমি ভালো মিথ্যা বলতে পারি না। নইলে সহজেই বলতে পারতাম বাথরুমে পড়ে গেছি। এমনিতে কারোর কাছে অভিযোগ জানাই না, আর জানাতামই বা কাকে? বাড়িতে সবাই তো জানেই। আর বাবার সাথে তো যোগাযোগ রাখিনি। বাবা যে চেষ্টা করেনি তা না, কিন্তু কালশিটে পড়া মুখ নিয়ে বাবার সামনে কিভাবে যেতাম? আমার বাবাও তো পুলিশ কমিশনার। বাবা এক পলকে ধরে ফেলত সব। তারপর আদনানের ক্যারিয়ারের জন্য বিপদ হতো। বাবার চেনা জানা লোকও কম নাকি? আমি চুপ থাকি। আদর্শ স্ত্রীরা তাই করে। বাড়িতে সবাই মোটামুটি বিরক্ত। এর মধ্যেই আদনানের ট্রান্সফার হয়ে গেল। আমরা নতুন শহরে নতুন করে সংসার পাতলাম। ভাবলাম গল্পটা আবার নতুন করে লিখব। হলো না। গল্পটা একই রয়ে গেল। রোজ মারধর, নতুন নতুন মেয়ে লোক। আবার মারধর, গালাগালি। এই শহরে বছর 3 ছিলাম আমরা। তারপর আবার ট্রান্সফার হলো সেই শহরে যেখানে আমার ছোটবেলা কেটেছে। বাবাও রিটায়ার করে এখানেই স্থির হয়েছে। বাবা জানতে পেরে দেখা করতে এলো, আমি দেখা করলাম না। আদনান আমাকে বোঝাবে বলে বাবাকে বিদায় করলো। বাবাকে এইভাবে দূরে রাখতে খারাপ লাগতো। মন খারাপ লাগলে মাঝে মাঝে বন্ধুদের ফোন করি। আমার সাংসারিক জীবন সম্পর্কে সুখী সুখী গল্প বলি। ভেবেছিলাম এভাবে আমার গল্পটা চলবে। যদিও আজকাল আমার আর আদর্শ স্ত্রী হয়ে থাকতে ভাল লাগে না। কেন লাগবে? আমি চেয়েছিলাম 3 ঘন্টার রোম্যান্স, ড্রামা, অ্যাকশন ভরপুর মজাদার টানটান গল্প। অথচ জীবনটা হয়ে গেছে ভারতীয় সিরিয়ালগুলোর মতো। বছরের পর বছর ধরে চলছে একই কাহিনী। কোন টার্ন নাই, টুইস্ট নাই। আমার সিরিয়াল পছন্দ না। তবু মার খাই, বাজার করি, রান্না করি, স্বামীর পা টিপে দিই, জামা ইস্ত্রি করে দিই, পিস্তলে গুলি ভরে দিই। হ্যাঁ, এই কাজটাও আমিই করি। আমার বাবা পুলিশে ছিলেন, তো পিস্তলে গুলি ভরা, আনলক করা এইসব আমি ছোট থেকেই জানি। বাবা শিখিয়েছে। এখন স্বামী ডিউটিতে যাওয়ার আগে আমি সব রেডি করে দিই। যেমন নাইট ডিউটিতে যাবে বলে আজকেও দিচ্ছিলাম।
আদনান তখন তানিয়ার সাথে আদিম খেলায় মত্ত, আমি বাইরে নই, বেডরুমেই আছি, বিছানার দিকে পিঠ দিয়ে বসে পিস্তল লোড করছি। এই কাজটা ভাল লাগে তাই শেষ হয়ে গেলেও আবার শুরু থেকেই শুরু করি বারবার, যতক্ষণ না আদনান পিস্তলটা চায়। ওদের দ্বিতীয় ইনিংস চলছে। মেয়েটা আমাকে শুনিয়ে জোরে জোরে চিৎকার করছে, যেন আমি জানি না আমার স্বামীর মুরুদ কতখানি। প্রথম ইনিংসেই ওর খেলার যা স্কোর, 1 মিনিট। আমি আমার স্বামীর সম্পর্কে অপমানসূচক কথা ভাবছি। কেন? আমি তো আদর্শ স্ত্রী। চোখ থেকে টপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বুঝলাম না কেন। গত 5 বছরে আমি শুধু কান্নার গান শুনেছি, কিন্তু কাঁদিনি কখনো। চোখ মুছতে যাব তক্ষুনি তানিয়া আমার পাশ থেকে হেসে উঠল। চমকে ফিরে তাকালাম পেছনে। বিছানা খালি, আদনান বাথরুমে। আর ডাইনিটা আমার পাশে খিলখিল করে হাসছে। গায়ে সুতো পর্যন্ত নেই। ডাইনিটা হাসি থামিয়ে বলল, তোমার লজ্জা করে না? হাসলাম। তাকিয়ে দেখ, নেংটো হয়ে তুই দাঁড়িয়ে। তানিয়া গায়ে মাখল না। আদনান কি বলে জানিস? বলে তুই ঠান্ডা বিয়ারের চাইতেও ঠান্ডা। তুমি থেকে তুইতে নেমে এসছে কুত্তিটা। আসলে শুরুটা তো আমিই করেছি। পিস্তলে গুলি ভারতে লাগলাম সময় নিয়ে। তানিয়া আবার বলল, তোর আত্মসম্মান বলতে কিছু নেই না? হঠাৎ টের পেলাম রেগে যাচ্ছি। রেগে গেলে 10 থেকে উল্টো গুনতে হয়, বাবা শিখিয়েছেন। আমি মনে মনে গুনতে শুরু করলাম, 10 নয়। তানিয়া বলে চলেছে, তোর গায়ে কাপড় তো আছে, কিন্তু ভালো করে দেখ নেংটো আসলে তুই। সারা দুনিয়ার সামনে তুই নেংটো দাঁড়িয়ে। 8, 7, 6। এই পর্যায়ে ও আমার কপালে ক্রমাগত চাটি মারতে লাগলো। তোর মাথায় ঢোকে না যে সবাই সবটা জানে? তোকে দেখলে ঘেন্না লাগে আমার। 4, 3। আমারও ঘেন্না লাগে তোর মতো রক্ষিতাকে। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় পড়লো আমার গালে। আমিও গোনা শেষ করলাম, 2, 1। মনে মনে এক গোনার সাথে সাথে জানি না কিভাবে ট্রিগার টিপে দিলাম। থাপ্পড়, একার গুলির ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে কেউই ঠিকঠাক চমকানোরও সুযোগ পেলাম না। তানিয়া আমার দিকে ঝুঁকেছিল, গুলিটা ওর থুতনির নিচে দিয়ে ঢুকে একেবারে মাথায় লেগেছে হয়তো। সঙ্গে সঙ্গে মেঝেতে চিৎপটাং হয়ে পড়ে গেল সে। ময়দার বস্তা পড়ার মতো শব্দ হলো। এমন না যে তানিয়া আজ প্রথম আমাকে খোঁচাতে এসেছিল। এর আগেও আদনানের অন্য গার্লফ্রেন্ডরাও আমার সাথে এর চেয়েও খারাপ ভাবে কথা বলেছে। আমি চুপচাপ হজম করেছি সব। কিন্তু আজ আমার কি হলো? তানিয়া পড়ার সাথে সাথে আমিও বিস্ময় বসা থেকে স্লো মোশনে দাঁড়িয়ে পড়লাম। ঠিক সেই মুহূর্তে আদনান বেরিয়ে এলো বাথরুম থেকে। তানিয়াকে ওইভাবে পড়ে থাকতে দেখে ছুটে এলো, মাথাটা কোলে তুলে নিয়ে কাঁদতে লাগলো, আমাকে গালি দিতে লাগলো, অভিশাপ দিতে লাগলো। তানিয়ার সাথে ওর বছরখানেকের সম্পর্কে তাহলে শুধু শরীরই ছিল না, মনও খানিকটা ছিল। এই জন্য আমার প্রতি এতটা বিতৃষ্ণা এসে গেছিল। আমাকে ডিভোর্স করা সম্ভব না আমার বাবার ভয়। কিন্তু এখন যা ঘটার তা তো ঘটেই গেছে, ওকে বোঝাতে চাইলাম। আদনান আমার একটা কথা শোনার আগ্রহ দেখালো না। এত চিৎকার চেঁচামেচিতে আমি কিছু ভাবতেও পারছিলাম না। ভাবার জন্য নীরবতা চাই আমার। আমি বারবার বলার চেষ্টা করলাম, একটু ভাবতে দাও আমাকে। চুপ করো, চুপ করো। কাজ হলো না, শেষমেশ গুলি চালালাম। একটা গুলিতেই একদম ঠান্ডা হয়ে গেল আদনান। তারপর খুব রাগ হলো আমার। গত 5 বছর যতটা সয়েছি আমি, তার কিছুই দেখলো না আদনান। ওকে মারবো জানলে একটা প্রপার প্ল্যান করে আরো কষ্ট দিয়ে মারা যেত। কিছু ডায়লগ বলা যেত। রাগের মাথায় মৃত আদনানকে আরো কয়েকটা গুলি করলাম। এরপর কি? বডিগুলোর ব্যবস্থা করতে হবে। তানিয়ার পোশাকগুলো দিকে চোখ পড়তেই আমার তানিয়া সাজতে নিচ্ছে হলো। শাড়িটা খুলে তানিয়ার প্যান্ট শার্ট পরার চেষ্টা করলাম, কিন্তু বাছাটা আটকে গেল। কিছুতেই ঠেসে ঠুসেও ফিট করতে পারলাম না। শার্টটা বুকের বোতাম লাগলো না।
কান্না পেল আমার। তানিয়াকে দেখলাম, ওর মৃত শরীরটাও মনে হচ্ছে যেন ছড়িয়ে থাকা গোলাপের পাপড়ি। সে বাস্তবে কি সুন্দরী! ও এত সুন্দরী যে ওকে দেখে আমার ঈর্ষা কারো সাজে না, বুকের ভেতর কষ্টের মতো কিছু একটা বাজে। নিজের ওপর রাগও হয়। রেগেমেগে পোশাক খুলে ফেললাম। আদনানের ইউনিফর্মটা সদ্যই ইস্ত্রি করে রেখেছি, ওটা পরলাম। পরার পর মনে হলো এটা পরেই তানিয়াকে সরানো যাক। কেউ যদি দেখে ফেলেও ভাববে কোন পুরুষ। তানিয়াকে সুটকেসে ভরলাম, ওর বডির সাথে ওর কাপড়, ব্যাগ, ফোন সব তুলে দিলাম। এখন কি? মাথার ভেতর ঝড় চলছে। ঈদের ছুটি চলছে, চারপাশে লাউড মিউজিক বাজছে, পটকা ফুটছে, তাই গুলির শব্দ কেউ নোটিস করেনি এটা নিশ্চিত। তানিয়াকে নিয়ে আপাতত ভাবছি না, কিন্তু আদনানকে ডিউটিতে যেতে হবে। বেশিক্ষণ তাকে গায়েব রাখা যাবে না। কি হয়েছে ওর? হারিয়ে গেছে। ছোট বাচ্চা না সে? মনের দুঃখে আত্মহত্যা করেছে। নিজের চাঁদিদেকে গুলি করে আত্মহত্যা করে। তাছাড়া বুকে পাজরে গুলির ব্যাখ্যাটা কি? অ্যাক্সিডেন্ট চলবে না। বাড়িতে ডাকাত পড়েছিল। পুলিশের বাড়িতে ডাকাতি হাস্যকর। কিন্তু ওর অনেক শত্রুও থাকতে পারে, যারা প্রতিশোধ নিতে। হ্যাঁ, এটা ভালো গল্প, কিন্তু আরো মশলা চাই। পুলিশকে ফোন যদি করতেই হয়, আমি নিজে কেন অক্ষত তার ব্যাখ্যাও দিতে হবে। ফাতারা চিহ্ন কিচ্ছু ভাবতে পারছি না। চুল খামচে ধরে টানতে লাগলাম। তখনই কে যেন বলে উঠল, ইউ আর প্যাথেটিক। একটা পুরুষ কণ্ঠস্বর। কিন্তু আমি চমকালাম না। কে? ভেতরে কিভাবে ঢুকলো? প্রশ্ন যাচ্ছে, কিন্তু ইন্টারভিউ নেওয়ার সময় নেই। গলাটা চেনা লাগছে, আবার লাগছে না। আমি চোখ খুলেই মেঝে থেকে পিস্তলটা তুলে নিয়ে মানুষটার দিকে তাক করে ট্রিগার চাপলাম। পিস্তল ফাঁকা। রাগের বেশ সব বুলেট মৃত আদনানের ওপর খরচ করে ফেলেছি। আমি আদনানের দিকে তাকালাম, মনে হলো সে আমাকে দেখে হাসল। আমি লোকটির দিকে তাকালাম, সে চমকে গেছে। নিজের বুক হাতড়ে যখন নিশ্চিত হলো যে কোন গুলি লাগেনি, তখন রাগটা আবার ফুঁসে উঠল। আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, 13 বছর পার হয়ে গেছে, অথচ তুই একই রকম রয়ে গেছিস। একটা নোংরা খুনি। চট করে চিনে ফেললাম লোকটাকে, মকবুল। আপনি ভাবছেন মকবুলকে? 13 বছর আগেই বা কি ঘটেছিল? ফ্ল্যাশব্যাক টাইম। বাংলা সিনেমাতে তো ছোটবেলার একটা ইস্যু থাকেই, যেটা ক্লাইম্যাক্সে এসে গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আচ্ছা, সাসপেন্স না বাড়িয়ে ঘটনা বলছি। আমার বয়স তখন 15। মকবুল আমাদের বাগানে কাজ করত। মকবুল পড়াশোনাতে অনেক ভালো ছিল বলে বাবা ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছিল। যেদিনের কথা হচ্ছে সেদিন বাড়িতে কেউ ছিল না। কাজের লোক তো নাই, মকবুলও না। আমি সেদিন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়ি এসেছিলাম। আপনি যা ভাবছেন তেমন কিছু না। আমরা ভিডিও গেম খেলছিলাম। কোন একটা স্টুপিড কারণে, আমার মনেও নেই, আমাদের ঝগড়া লেগে যায়। ছেলেটা আমাকে ঠেলে ফেলে দেয়। আমিও রেগে যাই। দুজনে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে আমি বেডরুম থেকে পেতলের ফুলদানি এনে ওর মাথায় পেটাতে থাকি। যখন শান্ত হলাম, দেখলাম আমি রক্তের পুকুরে দাঁড়িয়ে। ছেলেটা অনেক আগেই মারা গেছে। সেদিনও ওই অবস্থায় আমাকে প্রথম আবিষ্কার করে মকবুল। আমি মকবুলকে দেখে কাঁদতে থাকি। মকবুল বাবাকে খবর দেয়। তারপর আমি বাবাকে বলি মকবুল খুনটা করেছে। কারণ মকবুল আমাকে পছন্দ করে। আমার সাথে অন্য ছেলেকে দেখে ওর সহ্য হয়নি, তাই সে এটা করেছে। আমি কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দিই। মকবুলের জেল হয়ে যায়। আপনি ভাবছেন আমি একটা জঘন্য মানুষ। না, মকবুলের টাইমিং বরাবরই খারাপ। সে সেদিন সেই সময় ওখানে না এলেই পারত। ও ফাঁসল না।
যা হোক, ওকে দেখে মাথায় চমৎকার একটা গল্প আসছে, এবং আমার ভাগ্য শেষ মুহূর্তে ঘুরে যায়। যাবেই মুভিতে শাবানার সাথেও তো তাই হয়। মৃত আদনানের দিকে তাকালাম আবার, সে হাসছে এখনো, কিন্তু ওকে চমকে দিয়ে আমার সারা মুখে হাসি ছড়িয়ে পড়ল। মকবুল, জেল থেকে ছাড়া পেলি কবে? তুই হাসছিস? মকবুল অবাক। তোকে দেখে ভাল লাগছে। সেই আনন্দে গুলি ছুড়ছিলি। তোর কপাল খুব খারাপ রে, তাই বেঁচে গেছিস। খারাপ লাগছে? না, একদম না, বরং সত্যি আমি খুশি। তাই নাকি? মকবুলের গলায় বিদ্রুপ। তাই? তা তোর প্ল্যান কি? প্ল্যান? জেল থেকে ছাড়া পেয়ে সোজা আমার কাছে এসেছিস কোনো প্ল্যান ছাড়াই? বলতে বলতে আমি ইউনিফর্মটা খুলতে লাগলাম। মকবুল স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে। কি করছিস? জামা খুলছিস কেন? আমার গরম লাগছে। আমি শার্ট খুলে ফেললাম। প্যান্ট খুলতে লাগলাম। আদনানের প্যান্ট, তাই কোমর খুব লুজ, বেল্ট খুলতেই প্যান্ট খুলে মেঝেতে পড়ে গেল। দেখলাম মকবুল প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে শুধুমাত্র আমার চোখের দিকে তাকিয়ে থাকতে। ওর অবস্থা দেখে আমার হাসির পেল। কি ভেবেছিল ওকে দেখে ভয় পেয়ে কাঁদতে শুরু করব? পা ধরে মাপ চাইব? মকবুল আবার দাঁতে দাঁতে ঘষল। আমার জীবনটা নরক বানিয়ে দিয়ে ভাবছিস শরীর দেখিয়ে সব ভুলিয়ে দিবি? এত সহজ? আমি আবার হাসলাম। ব্রার পেন্টিতে একজন সম্পূর্ণ বাইরের পুরুষের সামনে সহজভাবে হেঁটে জামা কাপড়গুলো তুলে বাস্কেটে রাখলাম। নাইটি বের করে পড়তে লাগলাম। এখানে ঠিক কি কি দেখেছিস মকবুল? সময় নষ্ট না করে কাজের কথায় চলে এলাম। জানতে হবে মকবুল কতটা জানে। মানে? আবার হাসলাম। আমার ফিগারের কথা বলছি না। বাদবাকি কি দেখেছিস? তুই জানিস না কি দেখেছি? একজনকে খুনও করে পালানোর প্ল্যান করছিলি তুই, আমি আশায় ধরা পড়ে গেছিস। দারুণ। যতটা চেয়েছিলাম ততটাই জানে দেখে ভাল লাগলো। ধরা পড়ে গেছি নাকি? হ্যান্ডকাফের খুঁজে আমি বিছানার চারপাশে তাকালাম, দেখতে পেয়ে ওটা হাতে পড়ে নিলাম। কি করছিস? তুই তো বললি ধরা পড়ে গেছি, তাই হ্যান্ডকাফটা পরে নিলাম। পুলিশকে ফোন করেছিস? তারা আমিই করছি। আমি ফোন হাতে নিয়ে বাবাকে ফোন করলাম। একবার রিং হতেই মকবুল ছুটে এসে ফোনটা কেড়ে নিয়ে সুইচ অফ করে দিল। কাজটা ঠিক করেনিও। বিরাট বোকামি করেছে। বাবা যখনই দেখবে ফোন অফ, বাবা বুঝে যাবে আমি বিপদে আছি। এবার মেঝে থেকে পিস্তল কুড়িয়ে নিতে দেখে মকবুল হাসল। ওটা খালি। জানি, কিন্তু এটাও যথেষ্ট তোর জন্য। হাসলাম আমিও। মকবুলের ভ্রু কুঁচকে গেল। ঝড় করে আমার চুল টেনে ধরল। কি চলছে তোর মাথায়? বল আমাকে। বল এখনই। আমি কেঁদে ফেললাম। আমাকে মেরে ফেল তুই মকবুল। এইভাবে তিলে তিলে মরার চেয়ে একেবারে মরা ঢের ভালো। মকবুল দরাম করে একটা ঘুষি বসিয়ে দিল চোয়ালে, আমি পড়ে গেলাম কিন্তু পিস্তল ছাড়লাম না। মকবুল আমার চুলের মুঠি ধরে ওর মুখের কাছে আমার মুখটা ধরে চেঁচাতে লাগলো। নাটক বন্ধ কর। ঘুষি খেয়ে আমি চোখে অন্ধকার দেখছি। দুবার কেসে উঠলাম। একটু দম নিয়ে আমি ঝাঁপিয়ে পড়লাম ওর বুকের ওপর। পিস্তল দিয়ে ওনাকে মুখে আঘাত করতে লাগলাম, কিন্তু তবু মকবুল একটা শক্ত সামর্থ্য পুরুষ মানুষ। সে সহজেই আমার হাত থেকে পিস্তল কেড়ে নিল, আমাকে মেঝেতে ফেলে আমার ওপর উঠে পড়ল। আমি তবু থামলাম না, সামনে কিল ঘুষি খামচি দিতে লাগলাম। চুল ধরে টানতে লাগলাম। মকবুল রেগে গেছে প্রচন্ড, এবং এটাই ওর দুর্বলতা। পিস্তলের বার দিয়ে ক্রমাগত আঘাত করতে লাগলো আমার মাথায়, আর চিৎকার করে চলল, আমাকে আমার জীবন ফেরত দে।
আমার 13 বছর ফেরত দে। কখন জ্ঞান হারিয়েছি জানি না। যখন জ্ঞান ফিরল দেখলাম আমাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। দেখলাম মকবুলকেও পুলিশের গাড়িতে তোলা হচ্ছে, হাতে হ্যান্ডকাফ। আমাদের চোখাচোখি হলো। শেষ হাসিটা আমিই হাসলাম। পরে জেনেছি পাশের বাড়ি থেকে কেউ একজন মকবুলকে পাঁচিল টপকে ঢুকতে দেখে পুলিশে ফোন করে। এই না হলে প্রতিবেশী। পুলিশ বাড়িতে ঢুকে হাতে নাতে মকবুলকে ধরে ফেলে। পিস্তলে ওর হাতের ছাপও পাবে। একজন পুলিশ আমার সাথে সাথে আসছে, আধুরা চোখে বিড়বিড় করে বললাম, মকবুল তোর শত্রুতা আমার সাথে, আদনান নির্দোষ ছিল। ওকে কেন মারলি তুই? অফিসারটি গানটা আমার মুখের কাছে এনে শোনার চেষ্টা করলো। আমি আরো বার দুয়েক একই কথা বলে চললাম। পুলিশ অফিসারটি যা বোঝার বুঝে গেল। হাসপাতালে মাথায় সেলাই দিয়ে ব্যান্ডেজ করে কেবিনের বেডে ট্রান্সফার করতেই আমি চোখ খুলে উঠে বসলাম, স্বাভাবিকভাবে বললাম, বাবা, বাড়িতে ফরেনসিক টিম ঢুকতে দেওয়া যাবে না। আমি আগেই সেই ব্যবস্থা করেছি। থ্যাঙ্কস। এটা কেন করতে গেলে? আদনান আমাকে মারতো। আমাকে কখনো জানাওনি কেন? আমি তোমাকে টেনশন দিতে চাইনি। ডিভোর্স বলে একটা অপশন আছে জানো? সিনেমায় শাবানা কখনো ডিভোর্স করে না। বাবা ফুঁসে উঠল, চাপা গলায় হিসিয়ে বলল, সিনেমার জগৎ থেকে বের হও। জীবনটা সিনেমা না। আমি চুপ করে থাকলাম। বাবা আবার বলল, মকবুলকে ফাঁসাতে গেলে কেন? আবার আমি জানি না। ও হঠাৎ উদয় হলো, আমার কিছু করার ছিল না। 1 মিনিট। আবার মানে? তুমি জানতে? অবাক হয়ে গেলাম। অবশ্যই জানতাম। কিছু বলনি কেন? কাকে বলবো? কেন? তুমি আমার মেয়ে। আমার ফার্স্ট প্রায়োরিটি তুমি। যে কোন মূল্যে আমি সব সময় সবার আগে তোমাকে বাঁচাবো। সেটা ন্যায়নীতি বিসর্জন দিয়ে হলেও। আমি মাথা নিচু করে থাকলাম। বাবার কাছে লুকানোর মানে নেই কোন। বাবাকে তানিয়ার কথা বললাম। ওর ব্যাপারটা পুরোপুরি বাবার হাতে ছেড়ে দিলাম। তানিয়া আদনানের সাথে যতক্ষণ থাকে ফোন অফ রাখে। ফোন রেকর্ড অনুযায়ী তানিয়া কখনো আমার বাড়িতে আসেনি। সেই তথ্য দিতেও ভুললাম না। আসলে আগে একবার একটা মেয়ে ঘটিত ব্যাপারে বেশ ভুগতে হয়েছিল আদনানকে। তাই এই বাড়তি সতর্ক। মোটামুটি সব প্ল্যান মাফিক হলো। তানিয়াকে কেউ কখনোই খুঁজে পেল না। ওর মিসিং রিপোর্টে ধুলো জমতে লাগলো। আবারও আমি সাক্ষী দিলাম, মকবুল আমার স্বামীকে আমার সামনে খুন করেছে আর আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করেছে। তার চাক্ষুষ সাক্ষী তদন্ত অফিসার নিজে। বলেছিলাম মকবুলের টাইমিং খারাপ। যদিও আমার গল্পে প্রচুর ফাঁক ছিল, কিন্তু কেউই সেসব ভাবল না। একটা জেল খাটা খুনির আসামি জেল থেকে ছাড়া পেয়ে আরেকটা খুন করেছে, এটা আসলে খুবই বিশ্বাসযোগ্য। তাছাড়া সত্য নিয়ে কারোর কোনো মাথা ব্যথাও নেই। দ্রুত বিচার আইনে 6 মাসের মধ্যেই মকবুলের সাজা হয়ে গেল। তবে এবারে ওকে মানসিক অসুস্থ প্রমাণ করে পাগলাগারদে দেওয়া হয়েছে। এটা না করলে ওর ফাঁসি আটকানো মুশকিল হতো। মকবুল সেদিন কেন এসেছিল জানি না। হয়তো প্রতিশোধ নিতে, আমাকে খুন করতে, অথবা ব্ল্যাকমেল করতে, বা আমাকে ভয় দেখাতে। আমার সত্য ফাঁস করে দিয়ে আমার বিবাহিত জীবনে নরক বানাতে। কিন্তু জানতো না অলরেডি আমি নরকে ছিলাম। একদিন ওকে দেখতে গেলাম। মকবুল পাগলের মতোই হাসতে লাগলো। আমাকে বলল, তোর জায়গায় আমাকে কেমন লাগছে দেখতে এসেছিস? আমি আমার জায়গাতেই আছি। পৃথিবীটাই তো বড় পাগলখানা। আমি বড় পাগল, তাই আমার জন্য বড় পাগলখানা। আমি ফিরব। দেখে নিস। এই গল্প এখনো শেষ হয়নি। সাপের মতো হিসহিস করে উঠল মকবুল। ওর ফিরে আসাটা সবসময় আমার জন্য সৌভাগ্যই বয়ে এনেছে।
আর ওর জন্য দুর্ভাগ্য। মকবুল এখনো ফিরতে চায়। ওর জন্য আমার খারাপ লাগলো। সানগ্লাসটা চোখে পড়ে নিয়ে ওকে পেছনে ফেলে হাঁটতে লাগলাম। গাধা মকবুলটা জানে না এটা আমার গল্প, আমি যখন ইচ্ছে এটা শেষ করতে পারি। কিন্তু একটা পাগলের সাথে অত কথা বলার সময় নেই, বিউটি পার্লারে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। 2 সপ্তাহ বাদে আমার বিয়ে। শেহজাদের সাথে, সে পেশায় নার্স। ঠিক ধরেছেন, হাসপাতালেই আমাদের পরিচয়। আদনানের মৃত্যুর পর আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, জীবনের সব রং হারিয়ে গেছিল। তখনই শেহজাদ আমার পাশে ছিল। আমি আদনানের সাথে আমার সুখী সংসারের কথা মনে করে কাঁদতাম। কিন্তু একজন আদর্শ নারী তো সবসময় দুর্বল, কাঁদতে হলে তাকে একটা মজবুত কাঁধে মাথা রাখতেই হয়। আমি শেহজাদের কাঁধে মাথা রেখে কাঁদতাম। কিভাবে এক সাইকো খুনি হঠাৎ এসে আমার সুন্দর জীবনটা ছিন্ন ভিন্ন করে দিল, এইসব ভেবে বিষাদে ডুবে থাকতাম। শেহজাদ আমাকে সান্ত্বনা দিত। ধীরে ধীরে আমরা কাছাকাছি আসতে থাকি। সে আমাকে প্রপোজ করে। রীতিমতো আংটি নিয়ে হাঁটু গেড়ে সামনে বসে বলে, প্লিজ ম্যারি মি। এই জিনিস আমাদের বাংলা সিনেমাতে আজ অব্দি দেখিনি। শেহজাদ হলিউড মুভির ফ্যান। আপনি ভাবছেন, উপস, এবারে হবে হাড্ডাহাড্ডি লড়াই। ভুল ভাবছেন। বাঙালি ছেলে যতই হলিউড মুভির ফ্যান বা এসি হোক না কেন, বউ হিসেবে সে সবসময় বোকাশোকা, ঘরোয়া, প্রচণ্ড রকম স্বামী সংসার প্রেমী সাবানা চরিত্রের মেয়েকেই চায়। ঠিক আমার মতো। তো আমিও বিয়ের জন্য হ্যাঁ বলে দিলাম, কারণ আপনিও তো জানেন আমার জীবনের একমাত্র স্বপ্ন বিয়ে করা, কারো বউ হওয়া। তাছাড়া স্বামী সংসার ছাড়া একটা মেয়ের অস্তিত্বই বাকি। তারপর শেহজাদ ওর বাবা মাকে নিয়ে আমাদের বাড়ি আসে। আমাদের বাগদানের অনুষ্ঠানে আদনানের বাবা মাও ছিলেন। ভেজা চোখে আমার ভবিষ্যৎ জীবনের জন্য আমাকে শুভকামনা জানালেন। হ্যাপি এন্ডিং, যেমনটা সিনেমাতে হয়। সমাপ্ত।